লোকসভা ইলেকশন 2024 ভীষণ গুরুত্বপূর্ণ এবং এইটা ঘটনাটা রাখা হয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি বিশেষভাবে দাঁড়িয়ে রয়েছে ইলেকশনের রেজাল্টের উপর। কারণ মার্কেট সবসময় চায় একটা স্টেবিলিটি না হলে কিন্তু মার্কেট এগোবে না, মার্কেট পড়ে যেতে পারে। এবং এই ঘটনাগুলো ঘটেছে অতীতে। আমরা যদি দেখে নিই হিস্ট্রি, ইতিহাস কি বলছে, ইতিহাসে আমরা যদি যেয়ে থাকি 6 অক্টোবর 1999 অটল বিহারী বাজপেয়ী যখন এসেছিলেন, তার আগে ছিল মার্কেট বিগত এক বছর ধরে 50.7% বেড়েছিল এবং তার পরবর্তী এক মাস ইলেকশন হওয়ার পরে 3.3% বেড়েছে। তার পরবর্তীকে আমরা দেখে নিয়েছি অ্যাপ্রক্সিমেট মে মাস নাগাদ, 13ই মে 2004, সেখানে আমরা দেখতে পেয়েছি কিন্তু ডক্টর মনমোহন সিং তিনি যখন আসেন তার বিগত এক বছর ধরে মোটামুটি 98% মতো উঠেছিল, কিন্তু উনি ইলেক্টেড হওয়ার পরে 7.5% কিন্তু স্ল্যাশড হয়ে যায়, ডাউন হয়ে যায়। আমরা যদি দেখে নিই পরের ডেটাটা ইন্টারেস্টিং, 17ই মে 2009 যখন মনমোহন সিং দ্বিতীয়বার এলেন, ডক্টর মনমোহন সিং, তখন বিগত এক বছরে 24.9% কিন্তু ডাউন হয়েছিল এবং উনি ইলেক্টেড হওয়ার পরে ইকোনমিক রিফর্মসগুলো নিয়ে কথা হওয়ার পরবর্তীকালে 26.8% বেড়েছে। এবং 16ই মে 2014 সাল নরেন্দ্র মোদী যখন আসেন, তখন সেই সময় বিগত এক বছর তার আসার আগে মাত্র 16.6% মতো বেড়েছিল যে মার্কেটটা। উনি আসার ইলেক্টেড হওয়ার পরে 8% মতো কিন্তু জাম্প করে মার্কেটটা নেক্সট এক মাসের মধ্যে। তাহলে এগুলো কত গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো থেকে বোঝা যায় যে ইলেকশনটা কত সাংঘাতিক। এবং যদি শেষবারের কথা বলি 23শে মে 2019 সালে যখন রেজাল্ট বেরোলো নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বারের জন্য জিতলেন, তার আগে যেখানে 5.2% করে যে মার্কেটটা আমাদের রিটার্ন দিচ্ছিল, সেটা কিন্তু মোটামুটি সেম জায়গায় স্টেবল দাঁড়িয়ে গেল, ফিক্সড হয়ে। তো ঘটনা কি, কেন এই কথাটা বলতে চাইছি, ঘটনা বলার পিছনে কারণ হচ্ছে ইন্ডিয়ান ইলেকশন একটা বিশালভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের মার্কেটটাকে। এবং সেখানে যদি দেখি ইকোনমিক পলিসিগুলো চেঞ্জ হতে পারে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক চেঞ্জ হতে পারে এবং গভর্নমেন্টের যে স্পেন্ডিং প্যাটার্ন, কোন খাতে কী খরচ করবে সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যে ডাইরেক্টলি কিন্তু ইম্প্যাক্ট পড়ে কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে। আমি বাকি সব বাদ দিচ্ছি, রাজনীতি, আমি সমস্ত কিছু বাদ দিয়ে শুধু স্টক মার্কেটের কথা যদি কনসিডার করি, যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে, সেটা হচ্ছে কর্পোরেট প্রফিটেবিলিটি। এবং কর্পোরেট প্রফিটেবিলিটি যত বাড়ে, ইনভেস্টরের কনফিডেন্স তত গুণ বাড়ছে। এবং ইনভেস্টরের কনফিডেন্স এবং তার সঙ্গে মার্কেট ডাইনামিক্স কতখানি হবে, এই সমস্ত ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা ইলেকশনের উপরে। সুতরাং ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টা। এবং অ্যানালিস্টরা যা কথা বলছে, প্রেজেন্ট সিনারিও যা হচ্ছে, 4 জুনের পরে কী দাঁড়াবে, সেইগুলো এখন ব্যাপার নয়। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মার্কেটে যদি বিজেপি সরকার যে চলছে সেই সিচুয়েশন যদি নেক্সট আগামী 5 বছরের জন্য থাকে, তাহলে কী হতে পারে রিটার্ন। উল্টো দিকে আবার যদি এরকম ঘটনা ঘটে, যদি তার সেক্ষেত্রে সিটের সংখ্যা কম হয়, তাহলে কি হতে পারে। এবং যদি উনি না থাকেন, এরপরে তৃতীয় কোনো অ্যালায়েন্স তৈরি হয়, সেক্ষেত্রে কী ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে, এইসব নিয়ে কিন্তু আগের ভিডিওটা আমি ডিটেলস বলে গেছি, সেখানে তোমরা একবার দেখে নিতে পারো। এবং সেক্টরগুলো বলেছিলাম। তো এখানে অনেকে অভূতপূর্বভাবে অনেকে আমি বলেছে সেক্টরের যে স্টকগুলো, সেগুলোর এফেক্ট কী হতে পারে বলে মনে হচ্ছে। তো সেই জায়গায় আসার আগে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমি কোনো রাজনীতির হয়ে ক্যাম্পেইন করছি না, কোনো দলের হয়ে ক্যাম্পেইন করছি না, আমার এগুলোর মধ্যে কোনো উৎসাহ নেই এবং কোনো কালেও ছিল না। আমার মেইন ঘটনা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, যাতে আমি ইনভেস্টেড এবং আমার সঙ্গে তোমরা এবং আপনারা যারা ইনভেস্টেড তাদের জন্য। সুতরাং সেইটুকু জিনিস মনে রেখে কিন্তু আমি টোটালি লক্ষ্য রেখেছি আনবায়াসড হইতে। যদি নতুন সরকার আসে, সেক্ষেত্রে তাকে তো ভাবনা চিন্তা শুরু করতে হবে নতুনভাবে, তাকে নতুন করে চিন্তা হবে। এবং একাধিক যদি অ্যালিয়েন্স হয়, একাধিক মিলেমিশে, তাহলে আলটিমেটলি কোনো ডিসিশন কেউ নিতে পারবে না। এবং মার্কেট কিন্তু স্টেবিলিটি চায়, মার্কেট কোনোদিনও এরকম সিচুয়েশন চায় না যে আজ এ কাল ও পরশু এর কথা ওর কথা। ন্যাচারালি মার্কেট পড়তে বাধ্য, এটা কমন সেন্সই বলতে পারে। তো আসা যাক যে সেক্টরগুলোর মধ্যে প্রচুর ভালো ভালো সেক্টর রয়ে গেছে, যেরকম আজকে যে আমাদের আলোচনার মধ্যে থাকবে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আজকে থাকবে ডিফেন্স সেক্টর, ডিফেন্সে প্রচুর আনবিলিভেবল ইম্প্রুভমেন্ট হতে চলেছে, এবং থার্ড ওয়ান রিনিউয়েবল এনার্জি। এই তিনটে আজ আলোচনা করব। এবং নেক্সটে তোমাদের উৎসাহ দেখলে পরবর্তীকালে যে সেক্টরটা রয়েছে, যেরকম ব্যাংকিং সেক্টর, নেক্সট হচ্ছে নেক্সট জেনারেশন সেক্টর, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, আইটি স্টকস এবং ক্লাউড কম্পিউটিং, এর ওপরে ব্যাপারগুলো, এবং সঙ্গে এফএমসি সেক্টর, এই তিনটে সেক্টরকে তারপর আলোচনা করব। তো আজকের আলোচনার প্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচারে বিশালভাবে ইমপ্রুভমেন্ট হতে চলেছে। আমি যে কথাটা আগের দিন বলছিলাম, 2023-24 সালে যে ঘটনাগুলো ঘটেছিল, সেখানে প্রায় 10 লক্ষ কোটি টাকা মতো কিন্তু বাজেটে, ইন্টারিম বাজেটে রাখা হয়েছিল, অর্থাৎ টোটাল জিডিপির প্রায় 3.3% কিন্তু জিডিপি রাখা হয়েছিল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কথাটার
মধ্যে কিন্তু অনেক বড় ব্যাপ্তি রয়েছে। যেরকম আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রচুর বিষয়গুলো রয়ে গেছে, যেরকম আমরা দেখেছি রেল সেক্টর বা লজিস্টিক সেক্টর, ট্রান্সপোর্টেশন ব্যাপার, তারপর হচ্ছে যেখানে বলছে রুরাল সমস্ত সেক্টরকে ইম্প্রুভমেন্ট করা, এডুকেশন রয়ে গেছে, সমস্ত কিছু মিলে ইনফ্রা। তো ইনফ্রাস্ট্রাকচারে যে কাজগুলো করে, রেল, হাইওয়ে, মেট্রো, ব্রিজ তৈরি করছে, এই ধরনের কাজগুলো যেখানে হয়, সেই সুবাদে কিন্তু আজকের এই স্টকগুলো বলার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি। বেস্ট ইনভেস্টর গ্রুপের নতুন যে তারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর যারা পুরনো রয়েছে, যারা অলরেডি আমাকে মোটিভেট করছো কনস্ট্যান্টলি, তোমাদের কনস্ট্যান্ট প্রচুর দুর্দান্ত সুন্দর সুন্দর কমেন্টগুলো দিয়ে উৎসাহ, লাইক, শেয়ার, তাদেরকে অজস্র ধন্যবাদ। তোমাদের উৎসাহে কিন্তু এই আজকের ভিডিওটা। তো ঘটনা যেটা সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ব্যাপার নিয়ে কথা বলবো। হাইওয়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 21.44 CAGR কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে, এবং সেখানে যেটা বলা হচ্ছে 10,855 কিলোমিটার রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং লক্ষ্য রাখা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু 65,000 কিলোমিটার কিন্তু আগামী দিন আসতে চলেছে। সেকেন্ড ওয়ান যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরকে নিয়ে কিন্তু বিশেষভাবে ইম্প্রুভমেন্ট হতে চলেছে আগামী দিন, অর্থাৎ 2032 সালের মধ্যে আমাদের 36.3 ট্রিলিয়ন ডলার কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে। এখানে একটা ঘটনা রয়েছে, এই যে ট্রিলিয়ন ডলার কথা নিয়ে বলছি, এটা কিন্তু শুধু গভর্নমেন্ট একা করছে না, প্রাইভেট কোম্পানি এবং সরকার যেটা করেছে এখন পর্যন্ত, মানে আজ পর্যন্ত 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিদেশিরা তাদের পুরো লগ্নি এখানে করতে পারে। আমরা জানি FDI যারা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টর, তারা বহু ট্রিলিয়ন ডলার নিয়ে কিন্তু এখানে ইনভেস্ট করার জন্য রেডি হয়ে বসে আছে। তারা লক্ষ্য রাখছে এই সিচুয়েশনটা কী দাঁড়ায়, মার্কেটটা কোথায় দাঁড়ায়, স্টেবিলিটি কীরকম আসে, বিশেষভাবে লক্ষ্য রাখছে, রিসার্চ করছে, এবং বড় বড় টিম কিন্তু ভিতরে ইন্টারনালি কাজ করছে। যেটা বক্তব্য সেটা হচ্ছে ইমিডিয়েটলি রেলওয়ের পরে আসছে পাওয়ার সেক্টরে কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট হতে চলেছে। মানে এখানে ইনভেস্টমেন্ট করার ভবিষ্যৎ আগামী দিনে, আগামী 10 বছরে $300 বিলিয়ন আসতে চলেছে। নেক্সট আর লজিস্টিক্সে 25 সালের মধ্যে কিন্তু লজিস্টিক্স ক্ষেত্রে $500 বিলিয়ন আসতে চলেছে, এবং ওয়্যার হাউজিং যেটা সেখানে 5,000 কোটি টাকা। এবং আরেকটা জিনিস তোমাদের জানা দরকার সেটা হচ্ছে এয়ারপোর্টের ক্ষেত্রে কিন্তু এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া কিন্তু আগামী দিনে 23খানা সিটিকে টার্গেট করে রেখেছে, সেখানে কিন্তু তার কাজ শুরু করবে আগামী 5 বছরের মধ্যে। একটা বড় কর্মযোগ্য চলছে। এনিহাও আমরা চলে আসবো সেখানে হচ্ছে প্রচুর ভালো ভালো স্টককে নিয়ে আমরা দেখছিলাম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, যেমন আমরা দেখেছিলাম ম্যান ইনফ্রাস্ট্রাকচার, পিএনসি ইনফ্রাস্ট্রাকচার, KNR কনস্ট্রাকশন, আমরা দেখেছিলাম জোডিয়াক এনার্জিকে, তারপরে আমরা দেখেছিলাম অল কার্গো লজিস্টিক্সকে, রাইটসকে আমরা দেখেছিলাম এছাড়াও IRB ইনফ্রাকে আমরা দেখেছিলাম আয়ারকন ইন্টারন্যাশনালকে। এগুলো সমস্ত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলোকে নিয়ে অ্যানালাইসিস আমি করার চেষ্টা করছিলাম। তো করে এই ধরনের কনক্লুশন আসতে পেরেছি। স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি কিন্তু বিশাল বড় কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি। এখানে যে কাজগুলো করে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজ করছে, ইনফ্রা লেভেলে কাজ করে, হাইড্রোকার্বনের উপর কাজ করছে, পাওয়ারের উপর কাজ করে, ডিফেন্সের উপর কাজ করছে, IT এবং ফিনান্সিয়াল সার্ভিসেস, এই সমস্ত কাজের উপরে প্রায় এর মার্কেট ক্যাপিটালাইজেশন 4.7 লাখ ক্রোড়স, এবং রিটার্ন অন ক্যাপিটাল 13.4, রিটার্ন অন ইকুইটি 14.8, ঋণের পরিমাণ 1.35, অর্থাৎ ঋণের পরিমাণ ডেট টু ইকুইটি 1.35, অর্থাৎ ঋণ বেশি রয়েছে। কোম্পানিটাকে কেন বলছি, কোম্পানিটা স্টেবিলিটি দেবে, লার্জ ক্যাপ কোম্পানি, এবং এটা থেকে বিশাল রিটার্ন কিছু পাওয়ায় না, কিন্তু রিটার্নটা ডিভিডেন্ড ভালো দেবে এবং একটা সুন্দর সাস্টেন গ্রোথ তোমাকে চিরকাল দিয়ে যাবে। তো এই কোম্পানিটার হলো লার্জ ক্যাপ কোম্পানি। এবার একটা মিড ক্যাপের দিকে যাব। মিড ক্যাপ কোম্পানির ক্ষেত্রে রেলওয়ে সেক্টরের একটা স্টককে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছি। এই স্টকটার নাম হচ্ছে RVNL কে কেন বলছি, এত গুরুত্ব দিতে চলেছে সেটা কিন্তু একটা ভাবার জিনিস। কেন ভাবার ব্যাপার, আগামী দিন ভবিষ্যৎ আসছে কিন্তু রেলওয়ে সেক্টর ইমপ্রুভমেন্ট, এবং রেলওয়ে সেক্টরে যখনই রেল যেখানে যাবে, যেখানে আমরা রেলকে পাঠাবো, এখন তো বিস্তৃত এলাকা পড়ে রয়েছে 65,000 কিলোমিটার বলছে। তো সেই বিস্তীর্ণ গ্রামান্তরে যখন পৌঁছবে সেসব রেলের লাইনগুলো, তো সেখানে যেটা দরকার পড়বে দরকার পড়বে রেল লাইন যারা পাচ্ছে, এবং রেল লাইন পাতার জন্য একমাত্র মনোপলিস্টিক বিজনেস করছে একটাই কোম্পানি, এবং এই কোম্পানিটা কিন্তু রেল ডবল লাইন করা, সিঙ্গেল লাইন ছিল ডবল করতে হচ্ছে, কখনো গজ কনভার্সন করতে হচ্ছে, স্মল গজ থেকে চেঞ্জ নিউ লাইন তৈরি করতে হচ্ছে, কখনো তোমার লাগছে কি কোনো লাইটিং ইলেকট্রিফিকেশনের কাজকর্মগুলো করতে হচ্ছে, কখনো তোমার সমস্ত মেজর যেসব ব্রিজগুলো বানাতে হচ্ছে, রাস্তায় নদী পড়ে গেল সেখানে যে ব্রিজ তৈরি করা হয় সেগুলো কাজ করতে হচ্ছে, বড় বড় ওয়ার্কশপ ক্রিয়েট করতে হচ্ছে যেখানে কিনা এই কামরা রেডি করা বা সমস্ত লাইন বা অন্য পার্টসগুলোকে লাগানো। তো কোম্পানিটার জন্য RVNL এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বেস্ট কোম্পানি।
এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মিড ক্যাপ লেভেলে 58,433, পি রয়েছে 40.2, অসম্ভব ভালো রিটার্ন দিয়েছে। আগামী দিনে কিন্তু রিটার্নটা শেষ হয়ে যাচ্ছে না, গ্রোথ কিন্তু আগামী দিনে চলবে। তার সঙ্গে যে রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8, রিটার্ন ইকুইটি হচ্ছে 20.8 রয়েছে, ঋণের পরিমাণ খুব কম 0.76। সুতরাং আমার কাছে কোম্পানিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। থার্ড যে কোম্পানিটা যাব স্মল ক্যাপ, সেখানে প্রচুর ভালো ভালো কোম্পানিগুলো ছিল এবং সেখানে আমি দেখেছি ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ওভার ভ্যালুড জায়গায় চলে গেছে। আন্ডার ভ্যালুড কোম্পানির মধ্যে আমি যে কটা কোম্পানিকে বলতে পারি তার মধ্যে একটা মনে করছি স্মল ক্যাপের মধ্যে, সেটা হচ্ছে পিএনসি ইনফ্রাস্ট্রাকচার। পিএনসি ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত হচ্ছে, কেন বলেছি? ইনফ্রাস্ট্রাকচার লেভেলে হাইওয়ে তৈরি করা থেকে শুরু করে ব্রিজ তৈরি করা, ফ্লাইওভার তৈরি করা, পাওয়ার ট্রান্সমিশন লাইন তৈরি করা, টাওয়ার তৈরি করা, এয়ারপোর্ট রানওয়ে তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি ডেভেলপমেন্ট করা, এইসব ব্যাপারে প্রচুর কাজ করছে। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন কোম্পানিটা কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে, যেরকম ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া রয়েছে, এছাড়া হচ্ছে এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া রয়েছে, এছাড়া রয়েছে যেটা হচ্ছে MSRDC আছে, রাইটস আছে, এছাড়া এরকম বড় বড় অনেকগুলো কিন্তু এদের রয়েছে। রোড প্রজেক্টের উপর 69%, টোল কালেকশন অফ 11% এবং ওয়াটার ট্রিটমেন্টের উপরে কাজ করে 20%। তো অর্ডার বুক বিশাল বড় রয়েছে, 17,800 কোটি হচ্ছে অর্ডার বুক রয়েছে, আর হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন 9,000 কোটির কাছাকাছি রয়েছে, মার্কেটের থেকে বেশি রয়েছে কিন্তু অর্ডার বুক। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। প্লাস সব থেকে বড় কথা সেটা হচ্ছে এটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে, এখনো ওভার ভ্যালুর জায়গায় আসেনি। রিটার্নের কথা বলছি, স্টকটা কিন্তু খুব সুন্দর রিটার্ন দিচ্ছে আমাদেরকে, প্রায় 38% 1 ইয়ারের মধ্যে রিটার্ন দিচ্ছে, 5 বছর রিটার্ন দিচ্ছে 182%। ইনফ্রাস্ট্রাকচারের সেরা কোম্পানি দ্যাট ইজ পিএনসি ইনফ্রাটেক, ভেরি স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে এই কোম্পানিটা খুব ভালো করতে পারে। ফান্ডামেন্টাল দেখে নাও, আজকে দিনে 11,352 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, 442 হচ্ছে এর কারেন্ট প্রাইস। এবং তুমি একটু দেখে নিই আমরা সেটা দেখবো ইন্ট্রিনসিক ভ্যালু অ্যাপ্রক্সিমেট 597, অর্থাৎ এখনও আন্ডার ভ্যালু রয়েছে, অসম্ভব ভালো রয়েছে ফান্ডামেন্টাল। আমরা যদি দেখে নিই স্টক পি দেখো 17.2, আর যদি আমরা দেখে নিই এই সিচুয়েশন ইন্ডাস্ট্রি স্পিড হচ্ছে 20, অর্থাৎ এখনও আন্ডার ভ্যালু। ঋণের পরিমাণ 1.54। ইনফ্রাস্ট্রাকচার এইসব কোম্পানিগুলো কিন্তু ঋণ একটু বেশি থাকে, কারণ ঋণ বড় বড় কাজ লাগে, প্রোডাকশন যেগুলো হয় সেখানে প্রচুর পরিমাণে টাকার দরকার পড়ে যায়। এবার আমরা যদি দেখে নিই একটুখানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটির দিকে দেখবো 14.8, রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 16.2। তো চলে আসি আমরা এবারে ঘটনা, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডার। প্রোমোটার রয়েছে প্রায় 56% উপর প্রোমোটার রয়ে গেছে। এফআইআই কিন্তু অ্যাড করেছে, দেখতে পাচ্ছি ডিআইএ সামান্য লেস সেল করেছে। চলে আসা যাক স্মল কোম্পানিটা বলবো, সেটা হচ্ছে ম্যান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। আমি এই কোম্পানিগুলো বলছি মানে সব কিনতে হয় মানে নেই, কিন্তু তোমরা রাডারে রাখবে এবং দরকার মতো অ্যানালিসিস করে নেবে। প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের উপরে কাজ করছে কোম্পানিটার নাম হচ্ছে ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন। আগেও বলেছি আন্ডার ভ্যালুড কোম্পানি, দারুণ স্কোপ রয়েছে পোর্টগুলো তৈরি করা, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল সমস্ত কাজগুলো তৈরি করা এবং রোড কনস্ট্রাকশনে কাজ করা, দারুণভাবে কাজ করে। ইপিসি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন 51% রয়েছে, রিয়েল এস্টেটের মধ্যে 49% কাজ করছে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 9,500 কাছাকাছি, অথচ ইন্ডাস্ট্রিয়াল এবং যদি দেখিনি পি রয়েছে 23.8 এবং ইন্ডাস্ট্রিজ পি কিন্তু 29.4, মানে খুব সুন্দর জায়গা রয়েছে। রিটার্ন ক্যাপিটাল দুর্দান্ত, রিটার্ন ইকুইটি ফ্যান্টাস্টিক রয়েছে। রিটার্ন যদি তুমি দেখো, আমরা দেখেছি 821% মতো রিটার্ন দিয়ে গেছে, 827%, দুর্দান্ত। ইনফ্রাস্ট্রাকচারের 5 বছর সময়ের মধ্যে কিন্তু 831% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, 831% রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানিটা। তো কোম্পানিটা এখনও কিন্তু ওভার ভ্যালুড হয়নি এত রিটার্ন দেওয়ার পরেও। যদি তুমি দেখে নাও এটাকে এক বছর রিটার্নের পরিমাণ, 1 বছর রিটার্ন দিয়েছে 116%, মানে 5 বছরে যেসব কোম্পানিগুলো রিটার্ন দেয় সেই রিটার্নটা 1 বছর রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানি হচ্ছে কি ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন। আজ বলে না, আমি বহুদিন ধরে কিন্তু কোম্পানির সঙ্গে বলে আসছি। নেক্সট চলে আসতে দেখো ফান্ডামেন্টালটা, ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন কিন্তু কোম্পানিটা মার্কেট ক্যাপিটাল খুব স্মল ক্যাপ কোম্পানি, 7,434 কোটি, কারেন্ট মার্কেট প্রাইস 200 রয়েছে। এবং যদি ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করো, দেখবে ইন্ট্রিনসিক ভ্যালু আসছে অনেকটাই তুলনামূলক কম, 275, অর্থাৎ এখনও কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখি, স্টক পি রয়েছে 24.8, অর্থাৎ এবারে আমরা যদি ইন্ডাস্ট্রিজ পি দেখবো 36 রয়েছে, 36.3, অর্থাৎ আমাদের সব দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা ভালো। এবারে ফান্ডামেন্টালটা কেমন রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল 28 রয়েছে, রিটার্ন অন ইকুইটি, এবং যদি দেখে নাও রিটার্ন অন
ক্যাপিটাল এমপ্লয়েড 28.8, রিটার্ন অন ইকুইটি 23.5। কোম্পানি সব দিক থেকে ভালো রয়েছে। সিচুয়েশন যদি দেখে নিই, এই মুহূর্তে আমাদের ইনভেস্টরের সংখ্যা 67% কিন্তু ইনভেস্টার হোল্ড করে রেখেছে এবং একটা কনস্ট্যান্টলি কিন্তু সেই হোল্ডটা রয়ে গেছে। যে কোম্পানিটার কথা বলবো স্মল ক্যাপের মধ্যে, সেটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচারটা বলছিলাম। কোম্পানিটা 1998-এ কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এবং বিজনেস যে কাজ করে সেটা হচ্ছে গ্যাস সাপ্লাই পাইপলাইন্সগুলো এবং ইরিগেশন ক্যানেলগুলো, তারপর কাজ বিল্ডিং তৈরি করে ব্রিজ তৈরি করছে এবং ক্যানেলের ওপর দিয়ে সব ব্রিজগুলো সেগুলো তৈরি করে দেয়। এটাও কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে এখনও পর্যন্ত, অর্থাৎ আগামী দিনে ভালো জায়গা আসছে। একেবারে মাইক্রোক্যাপ কোম্পানি, 1100-1200 কোটি টাকার মতো মোটামুটি এর কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এবং যদি কারেন্ট মার্কেট প্রাইস দেখো মোটামুটি 300-র কাছে, 292-300, ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু প্রায় 542-এর কাছাকাছি। রিটার্ন অন ক্যাপিটাল আমার 36, রিটার্ন ইকুইটি 27 রয়েছে। কোম্পানিটার ঋণ একদম নেই। রিটার্ন অন অ্যাসেট যেটা হয় ইনভেস্টেড করার পরে যে ভ্যালুটা আসে 23.6%, প্রোমোটার 70% হোল্ড করছে। 40% রিটার্ন দিয়ে দিয়েছে আমাদের 20 সাল থেকে, এবং যদি 1 বছর রিটার্ন দেখো দেখবে 30% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার নাম হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার। একদম স্মল ক্যাপ কোম্পানি, 1460 কোটি হচ্ছে মাত্র এর মার্কেট ক্যাপিটালাইজেশন, 370 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস এই মুহূর্তে, এবং যদি ইন্ডাস্ট্রিজ পি রয়েছে এর তুলনায় 544। সেলস গ্রোথ ভালো, এর রিটার্নটা ভালো দিচ্ছে এবং অসম্ভব ভালো রয়েছে। প্রোমোটার 70 প্রোমোটার 70% হোল্ড করে রেখে দিয়েছে এবং যদি দেখে নাও 70% ইয়েস। এবং যদি দেখে নিই এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু রিটার্ন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি খুব ভালো রয়েছে এবং রিটার্ন ক্যাপিটাল 36.2, রিটার্ন অন ইকুইটি রয়েছে 27.1%, এবং ঋণের পরিমাণ একদম নেই, প্রায় জিরো রয়েছে, মানে ডেট টু ইকুইটি ইকুয়াল টু জিরো। ফ্যান্টাস্টিক কোম্পানি এবং এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে কোম্পানিটা ভালো করবে। সেকেন্ড সেক্টরে চলে আসবো, দ্যাট ইজ ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরকে নিয়ে কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট আগামী দিনে হতে চলেছে। ড্যাক অর্থাৎ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, তারা কিন্তু একটা বিশাল টাকা কিন্তু যাকে বলা হয় স্যাংশন করেছে, প্রায় 84,560 কোটি টাকা এরা কিন্তু স্যাংশন করেছে আগামী দিনের প্রজেক্টের, যাতে আত্মনির্ভর ভারত। এবার ডিফেন্স প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা দেশের কিন্তু ডিফেন্সের প্রয়োজন পড়ে এবং এই কারণের জন্য ডিফেন্স সেক্টরটাই কিন্তু আগামী দিনে ভালো আসতে চলেছে। অলরেডি আমরা দেখেছি অ্যান্টি ট্যাঙ্ক সমস্ত মিসাইলস তৈরি করা, তারপরে হচ্ছে যাকে বলা হয় এয়ার ডিফেন্সের জন্য ট্যাকটিক্যাল কন্ট্রোল, তারপরে রাডার রিলেটেড যত ইমপ্রুভমেন্ট, ইনস্ট্রুমেন্ট, সূক্ষ্ম যন্ত্রপাতি ডিফেন্সের, এবং হেভি ওয়েট টর্পেডো যেগুলো তৈরি করা বা ডর্নিয়ার এয়ারক্রাফটগুলো, এইগুলোর জন্য কিন্তু বিশালভাবে দরকার পড়ে। কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু ডিফেন্স সেক্টরের ব্যাপার। তুমি লক্ষ্য করে দেখবে একটা জিনিস, সেটা হচ্ছে 13.04% কিন্তু ক্যাপেক্স করা হচ্ছে, অর্থাৎ প্রায় 6.21 লাখ ক্রোর্স কিন্তু ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করা হবে। এটা একটা বড় ব্যাপার। তো আমরা ডিফেন্স সেক্টরে যে ইন্টারেস্টিং স্টকটার দিকে প্রথম নজর দেবো, সেই স্টকটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। রিসেন্টলি রেজাল্ট হয়েছে আনবিলিভেবল এবং লার্জ ক্যাপ কোম্পানি, অথচ স্মল ক্যাপের থেকেও কিন্তু ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। তুমি যদি লক্ষ্য করে দেখো, এই কোম্পানিটার একমাত্র কোম্পানি যারা কিনা কি করছে, ম্যানুফ্যাকচার করছে এবং রিপেয়ার করে, তারা কি কাজ, এয়ারক্রাফটগুলোকে এবং হেলিকপ্টারগুলোকে। নেভি এবং কোস্টগার্ড এয়ারক্রাফটটা শুধুমাত্র এদের উপর ডিপেন্ডেন্ট, মানে HAL এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। এবং রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, এরা কিন্তু এই HAL-এর উপরে প্রচুর অর্ডার দিয়ে রেখেছে এবং এই মুহূর্তেও যদি তুমি দেখো সেলস প্রফিট গ্রোথ খুব সুন্দরভাবে বাড়ছে এবং আগামী দিনে কিন্তু খুব ইমপ্রুভমেন্ট হতে চলেছে। রিটার্ন দিয়ে দিচ্ছে 5 বছরের মধ্যে। কোনো লার্জ ক্যাপ কোম্পানি এতটা রিটার্ন ভাবা যায় না যে 5 বছর রিটার্ন এত হবে। 1 ইয়ার রিটার্ন দিচ্ছে 187% এবং মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যে কোম্পানিটার কথা বললাম সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এবং কোম্পানি যদি দেখে নাও 3 লক্ষ কোটির বড় হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। ফ্যান্টাস্টিক কোম্পানি, দ্যাট মিনস লার্জ ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানি 1315% রিটার্ন দেওয়ার ক্ষমতা, এটা আনবিলিভেবল রিটার্ন দিচ্ছে। তার কারণও রয়েছে প্রচুর অর্ডার রয়েছে, আনবিলিভেবল অর্ডার রয়েছে। রিসেন্ট যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টটাও ফ্যান্টাস্টিক হয়েছে। এই কোম্পানিটা যদি দেখে নিই, এই সিচুয়েশনে কোম্পানিটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। কারেন্ট মার্কেট প্রাইস 4,512 রয়েছে, স্টক পি 39.7 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি 69.5। এত দৌড়েছে তা সত্ত্বেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওভার ভ্যালুড এখন সিচুয়েশন দাঁড়ায়নি। 38.9 হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি 28.9, যেটাতে একবার রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে কালকে আমরা দেখলাম। তো রেজাল্টও দেখবে কত সুন্দর রেজাল্ট করেছে। কোয়ার্টার দেখি, লাস্ট কোয়ার্টার থেকেও দারুণ সুন্দর করেছে। আর যদি আমরা গত বছরের সঙ্গে
কম্পেয়ার করার চেষ্টা করি, আমরা যেটা দেখছিলাম গত বছরের তুলনায় এবছরে কিন্তু অনেকটা বেড়েছে। 26,928 থেকে 30,381 কোটি হচ্ছে সেলস বেড়েছে। আমরা যদি দেখে নিই নেট প্রফিট সেখানেও দুর্দান্ত করেছে, 5,811 থেকে 7,595 হয়েছে। কোয়ার্টার 4 রেজাল্টও কিন্তু খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছি, এবং ফ্যান্টাস্টিক কোম্পানিটা, এবং ভবিষ্যতেও কিন্তু আশা করা যাচ্ছে কোম্পানিটা খুব ভালো করবে। HL Q4 নেট প্রফিট রাইজেস 52%, 4,308 কোটি টাকা, অর্থাৎ একটা বিশাল বড়োভাবে কিন্তু কোম্পানিটা জাম্প করছে। অর্ডার পর অর্ডার, একটার পর একটা অর্ডারগুলো এসেই এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে ভালোভাবে আমাদের কোম্পানিটা রিটার্ন দিয়ে চলেছে। চলে আসবো পরে, বলবো ডিফেন্স সেক্টরে আমার যেটা মনে হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। কেন ভারত ইলেকট্রনিক লিমিটেডকে আমি কথাটা বলছি, তারাও কিন্তু প্রচুর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করছে, রাডার তৈরি করছে বা মিসাইলসের যে সমস্ত পার্টগুলো সেগুলো তো অর্ডার বুক বিশাল বড় রয়েছে। তুমি যদি দেখে নাও প্রায় 65,356 কোটি অর্ডার কিন্তু এরা পেয়েছে। তার মানে বিশাল বড় অর্ডার বুক রয়েছে। এই মুহূর্তে স্টকটার পি এবং ইন্ডাস্ট্রিজ পি কি রয়েছে ডিটেলসটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। কোম্পানিটার কথা নিয়ে বলছি, ভারত ইলেকট্রনিক লিমিটেড। এই কোম্পানিটা আমাদের রিটার্ন দিয়েছে প্রায় 1,09,695%, 5 বছর রিটার্ন দিয়েছে 688%, এবং 1 বছর রিটার্ন দিয়েছে 123%। খুব সুন্দর কোম্পানি এবং ডিফেন্স সেক্টরে অসম্ভব ভালো কাজ করছে। এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, কিন্তু রিটার্নের পার্সেন্টেজও খুব সুন্দর, 242 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর, ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং রয়েছে, ঋণ একদমই নেই, এবং প্রোমোটার হোল্ডিং অ্যাপ্রক্সিমেট 51.1% রয়েছে। এবং যদি দেখো ইন্ডাস্ট্রিজ পির সঙ্গেও তুলনা করে নাও, ইন্ডাস্ট্রিজ পি থেকে অ্যাপ্রক্সিমেট 76.3 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, এবং এর যেটা স্টক পি রয়েছে 49.4। ফলে এটা কিন্তু লিমিটেড, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। সেখানেও বা বিডিএল যাকে বলা হয়, দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 5 বছর রিটার্ন 576% বেশি দিয়েছে। ভারত ডায়নামিক নিউ জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক তৈরি করছে, এয়ার ডিফেন্স সিস্টেম করছে, ট্যাকটিক্যাল কন্ট্রোল রাডার তৈরি করছে, এবং বিভিন্ন হেভি ওয়েট টর্পেডো তৈরি করছে। রিটার্ন দিয়েছে 678%, এবং 1 বছর রিটার্ন দিয়েছে 90%। কোম্পানির নাম হচ্ছে ভারত ডায়নামিক লিমিটেড। যদি একটু ফান্ডামেন্টাল দেখে নাও কোম্পানিটা, সেটাও কিন্তু খুব সুন্দর, 37,673 মিড লেভেলের কোম্পানি কিন্তু এই মুহূর্তে স্টক পি 79 রয়েছে, অ্যাপ্রক্সিমেট আমাদের ইন্ডাস্ট্রি পি 69.5। ওভার ভ্যালুড সিচুয়েশন নয়, কিন্তু প্রচুর দৌড়ানো কোম্পানি, ফ্যান্টাস্টিক রিটার্ন দেওয়া কোম্পানি, রিটার্ন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি প্রত্যেকটা ফান্ডামেন্টালি যথেষ্ট সুন্দর রয়েছে, এবং কোম্পানির প্রোমোটারের সংখ্যা 74% রয়েছে। আনবিলিভেবল ভালো কোম্পানি, এবং যেটা আমি বললাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টক, ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং আগামী দিনেও ডিফেন্স সেক্টরে এ কিন্তু খুব ভালো কাজ করতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সারা বিশ্ব এই সেক্টরটাতে তাকিয়ে রয়েছে। এবং এই সেক্টরটার বক্তব্য সেটা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে রিনিউয়েবল এনার্জি ভীষণভাবে প্রয়োজনীয় পড়েছে। অলরেডি পেট্রোলের দাম বহুগুণ বাড়ছে, বাইরে থেকে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে আনতে হচ্ছে, এবং যেটা ঘটনা সেটা হচ্ছে এই রিনিউয়েবল সেক্টর ছাড়া অলরেডি যে তেল বা খনিজ বা গ্যাস সেগুলো কিন্তু লিমিটেড। সুতরাং এই দিকে লক্ষ্য রেখে কিন্তু সরকার ইমপ্রুভমেন্ট করতে চলেছে। তো এইখন ভারতে রিনিউয়েবল সেক্টরে ইমপ্রুভমেন্ট যেটা আমরা দেখেছিলাম 2022 সালে 175 জিগাওয়াট, আগামী 2030 সালে 500 জিগাওয়াটে কিন্তু টার্গেট রাখা হয়েছে, এবং এর মধ্যে 140 জিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে উইন্ড থেকে, এবং 280 হবে সোলার থেকে। এই ব্যাপারটাও স্পষ্ট রয়েছে, এবং এই জন্য এই মুহূর্তে আমি যেটা মনে করছি যে স্টকটার কথা নিয়ে এখন আজকে আলোচনা করব, দ্যাট ইজ টাটা পাওয়ার। টাটা পাওয়ার কিন্তু সোলার এনার্জির ক্ষেত্রে যেরকম কাজ করছে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সেটা হচ্ছে, এবং 1 বছর রিটার্ন দিয়েছে 109%, মানে ডবল করে দিয়েছে 1 বছরে। কোম্পানি টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে দারুণ করবে। এবং এর যেটা বক্তব্য সেটা হচ্ছে সোলার এনার্জির ওপর কাজ করছে, এবং যেটাকে বলা হয় ইনস্টলেশন, চার্জিং স্টেশন ইনস্টলেশন প্রায় 1,02,025 সালের মধ্যে ইনস্টল করার কথা ছিল, সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, প্রচুরভাবে কাজ করছে, অনেকগুলো কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে নিয়েছে। আগামী দিনে কিন্তু এক্সপেক্ট করছি ফ্যান্টাস্টিক। রুফটপ সোলার ইনস্টলেশন ম্যানেজমেন্ট সমস্তগুলো দেখে 1,39,000, মানে এটা লার্জ ক্যাপ কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 436 রয়েছে, স্টক পি রয়েছে অ্যাপ্রক্স 39.5, ইন্ডাস্ট্রি স্পিড 30 রয়েছে, সেলস গ্রোথ খুব ভালো রয়েছে। প্রত্যেকটা ফান্ডামেন্টালি দিক থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে। তার দিকে চলে আসবো
সেকেন্ড স্টকটা হচ্ছে যেটা মনে করি সেটা হচ্ছে জোডিয়াক এনার্জি। জোডিয়াক এনার্জি কিন্তু ভালো ভালো বেশ কিছু অর্ডার পেয়েছে এবং ঘটনা যেটা সেটা হচ্ছে ওভার ভ্যালুড কিছুটা অবশ্যই রয়েছে, কিন্তু এই সেক্টরকে এখন আর আন্ডার ভ্যালু খুঁজে পাওয়া যাবে না, কারণ সকলে বিগত প্রায় 1.5-2 মাস ধরে ইনভেস্ট করে চলেছে। তো আমি এর আগেও জোডিয়াক এনার্জি কিন্তু বলেছিলাম, সেই সময়ও কিন্তু জায়গায় ছিল, আজও রয়েছে, আগামী দিন আসছে জোডিয়াক এনার্জি আরও ভালো করবে। তো এবার একটু ফান্ডামেন্টাল দেখে নেবো। আনবিলিভেবল রিটার্ন দেওয়া কোম্পানিটা 1603% রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা 5 বছরে, এবং 1 বছর রিটার্ন দিয়েছে 453%। 1 বছরের মধ্যে তোমার ইনভেস্টেড অ্যামাউন্টকে প্রায় 4.5-5 গুণ করে দিয়েছে জোডিয়াক এনার্জি। দুর্দান্ত কোম্পানি, এবং কোম্পানি ফান্ডামেন্টালটা দেখে নাও। এনার্জি সেক্টরে কাজ করছে, ইনস্টলেশন, সোলার পাওয়ার ইনস্টলেশন। কোম্পানিটা আগেও বলেছিলাম ভেরি স্মল ক্যাপ কোম্পানি, এটাকে তুমি ন্যানো ক্যাপ কোম্পানি বল। 907 কোটি মাত্র রয়েছে এই মুহূর্তে, কারেন্ট প্রাইস হচ্ছে 620, স্টক পি 82.7 রয়েছে, অবশ্যই ওভার ভ্যালুড 39.4 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে, এবং ফিউচার গ্রোথ যাকে বলা হয় বিজনেস গ্রোথ আনবিলিভেবল গুড রয়েছে। যদি দেখে নাও প্রোমোটারের সংখ্যা, প্রোমোটার কিন্তু 72% হোল্ড করছে, অর্থাৎ সবচেয়ে বেশি কিন্তু প্রোমোটাররা এখানে কিন্তু লাভবান হচ্ছে। তো আসা যাক পরেরটার দিকে। থার্ড এবারে চলে আসছি আরেকটা স্টকের ক্ষেত্রে, যে স্টকটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি মনে করছি এই রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে এই স্টকটা খুব কাজে দিতে পারে এই মুহূর্তে, এবং সরকারের ইলেক্টেড হওয়ার পরে এই স্টকটা ইমপ্রুভমেন্ট হবে, দ্যাট ইজ কেপিআই এনার্জি। তো চলো এবার ফান্ডামেন্টাল দেখে নিই। 5 বছর রিটার্ন দিয়েছে 1000% মতো, আনবিলিভেবল কোম্পানিটা। এবং এই কোম্পানি যদি তুমি দেখো 1 বছর রিটার্ন দেখবে 432%। খুব অবাকজনক ঘটনা। কোম্পানির নাম হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। দুর্দান্তভাবে কোম্পানিটা কাজ করছে, আনবিলিভেবল। এবং এই কোম্পানিটা 6 মাসের মধ্যে তোমার ইনভেস্টেড অ্যামাউন্টকে প্রায় 1.5 গুণ করেছে। অন্য কোনো লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করলে তোমার অ্যামাউন্টটা মোটামুটি 5 বছর লাগতো, যেটা 6 মাসের মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করে দিয়েছে। রিনিউয়েবল এনার্জির জন্য একটি বেস্ট কোম্পানি, এবং এই সিচুয়েশনে রিনিউয়েবল পাওয়ার ফ্যাসিলিটি, সোলার এবং উইন্ড দুটোর উপরে কাজ করে। যেটা তোমাদের বলছিলাম একটা ঘটনা, 500 জিগাওয়াটের টার্গেট রয়েছে, তার মধ্যে কিন্তু প্রায় সোলারই কাজ রয়ে গেছে অ্যাপ্রক্সিমেট 280 জিগাওয়াট, এবং 140 করবে উইন্ড। এর দুটোর মধ্যেই কিন্তু এই কেপিআই কাজ করছে। ন্যাচারালি সমস্ত ইনভেস্টরের নজর কিন্তু এখন এই কেপিআইয়ের দিকে। মার্কেট ক্যাপ এখনও বাড়েনি, 11,738 রয়েছে, এবং অফকোর্স ওভার ভ্যালুড হবে। 72.5 হচ্ছে স্টক পি, ইন্ডাস্ট্রিজ পি যদি দেখে নাও 72.4 অর অ্যাট পার। যদি আমি ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে দেখি, কারেন্ট প্রাইস হচ্ছে 1947 কোটি, 1947, এবং যদি ইন্ট্রিনসিক দেখি 927। অফকোর্স ওভার ভ্যালুড, প্রচুর রিটার্ন দিয়ে দিয়েছে, আনবিলিভেবল। ফান্ডামেন্টালি কিন্তু ভেরি স্ট্রং কোম্পানি। এরম নয় যে কোম্পানিটা কোনো নেই, বেস নেই। যেটা ঘটনা সেটা হচ্ছে লাইবিলিটি কিছুটা বেশি রয়েছে, কিন্তু বাকি সব দিকে কিন্তু কোম্পানিটা ফাইন। যেরকম লাইবিলিটি আমি যদি চলে আসি ডাইরেক্ট দেখে নিই, ডেপ টু ইকুইটি কিন্তু 1.24%, 1% বা তার কম থাকাটা ভালো। কিন্তু এইসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু লোনটা এরা বেশি নিয়ে থাকে। বড় বড় ইন্ডাস্ট্রি, ইনস্টলেশন প্রচুর খরচ সাপেক্ষ। প্রোমোটারের সংখ্যা 50% অ্যাবভ রয়েছে, 53.8। এখন এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু খুব সুন্দরভাবে আগামী দিনে কাজ করতে চলেছে। ইন্টারেস্টিং এই ভিডিওর মধ্যে কতগুলো স্টককে নিয়ে জানলাম, সেক্টরগুলো নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, এইবারে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। স্টকগুলো আগামী দিনে খুব ভালো রিটার্ন দিতে পারে, এবং এই ক্ষেত্রে যেহেতু সরকার অলরেডি এর উপরে কাজ করে ফেলেছে, বেস তৈরি হয়ে গেছে, এবার শুধু ইনভেস্টমেন্টের কাজ চলবে। তো আগামী দিন এক্সপেক্ট করব আমরা খুব ভালো একটা চমক আসতে চলেছে আমাদের বাজারের দিকে। তো এই নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি শেষ করছি। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো রয়েছে তাদের তো অজস্র লাইক, কমেন্ট, শেয়ার আমার মুক্ত করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।